হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 10 মাধ্যমিক 2027-এর জন্য অঙ্কের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ বীজগণিত কোশ্চেন থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা কন্টিনিউ করছি। তার মধ্যে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে এক্সারসাইজটা আমরা শুরু করব সেটা হলো এক্সারসাইজ বা কোষে দেখি 1.5 এবং লাস্ট এক্সারসাইজ এই চ্যাপ্টারের। এবং তার জন্য যা যা কনসেপ্ট আমাদের এখানে লাগবে, যা যা থিওরিটিক্যালি আমাদের জানতে হবে, যার উপর ডিপেন্ড করে আমরা অঙ্কগুলো করব, এবং একটা ফরম্যাট পুরো আমি লিখে দেবো, যেই ফরম্যাটটার উপর ডিপেন্ড করে কিন্তু জাস্ট শূন্যস্থান পূরণ করলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে। এমনভাবেই ক্লাসটা করানো হবে, তাই প্রত্যেকটা জিনিস তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে বোঝো এবং খাতায় নোট ডাউন করো, এবং না দেখে সেগুলোকেই বারবার প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু অনেক অনেক ভালোভাবে জিনিসটা তৈরি হবে এবং পরীক্ষায় সেটা যখন আসবে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে লিখে এসে সঠিক নাম্বারটা পেতে পারবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লাস্ট এক্সারসাইজ। সেটা হচ্ছে কোষে দেখি 1.5। প্রথমে আমরা সেটা থিওরিটিক্যালি কি কি লাগবে, কি কি কনসেপ্ট লাগবে, কি কি ফর্মুলা লাগবে সেটা আমরা আগে জেনে নেব। ঠিক আছে? এবং খুব সুন্দরভাবে জিনিসটাকে বোঝানো হবে, প্রত্যেকটা জিনিস কেন এরকম হচ্ছে, কিভাবে হচ্ছে, সমস্তটা তোমরা অবশ্যই ভালো করে বুঝে যাবে এখান থেকে। তাই ভিডিওটা অবশ্যই দেখো এবং খাতায় অবশ্যই নোট ডাউন করো। তাহলে চলো শুরু করা যাক। এক্সারসাইজ 1.5 এর মধ্যে প্রথম যে কনসেপ্টটা আমাদের জানতে হবে, যে কনসেপ্টের উপর প্রবলেমগুলো আমাদের প্রথমে রয়েছে, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। এর আগে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সম্পর্কে আমাদের আলোচনা আছে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অর্থাৎ সেটা সিদ্ধাচার্যের মাধ্যমে আমরা করতে পারি, অথবা সমীকরণের পলিনোমিয়াল পোর্শনটাকে বা সমীকরণটাকে আমরা ফ্যাক্টরাইজ করে তার সলিউশন আমরা বা তার রুট বা তার বীজদ্বয় আমরা বার করতে পারি। তাহলে কিন্তু সেই বীজদ্বয় যেটা বেরোবে তার প্রকৃতি কিরকম হবে, সেটা তিন রকম প্রকৃতির মানে হতে পারে সাধারণত। সেটা হচ্ছে রিয়েল এবং ইকুয়াল হতে পারে, রিয়েল এবং ডিস্টিংক্ট হতে পারে, আনরিয়েল হতে পারে, অর্থাৎ অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় ইমাজিনারি রুটস বা কমপ্লেক্স রুটস বলা হয়। ঠিক আছে? তার মানে কি কি হতে পারে? বাস্তব এবং সমান, বাস্তব এবং অসমান, এবং অবাস্তব বীজ হতে পারে। ঠিক আছে? এবং অবাস্তব বীজ সবসময় অসমানই হয়। কেন অসমান হবে এখানে সেটা আমি বলে দেবো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। সমস্তটা নিয়ে আলোচনা করব কিছুটা, আমাদের হয়তো সেগুলো আলোচনা করতে গিয়ে আমাদের বইয়ের বাইরে একটু যেতে হবে, বইয়ের বাইরের কনসেপ্ট একটু রাখতে হবে, কিন্তু সমস্তটাই আমরা ডিটেলসে শিখবো। কারণ আমি আগেই বলেছি আমাদের এখানে কিন্তু শুধুমাত্র ওই গদ ধরা বই ধরে শুধুমাত্র কয়েকটা অঙ্ক করে ছেড়ে দেবো না। এখানে যারা যারা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে অনেকেই পড়বে, অনেক অনেক স্টুডেন্ট পড়বে, এবং সেক্ষেত্রে সেখানে গিয়ে তাদের যাতে কোনো রকম অসুবিধা না ফেস করতে হয়, মনে হয় না যেন সাগরে গিয়ে পড়েছে পুকুর থেকে, সেরকম যাতে না মনে হয়, আগে থেকেই তাদের জন্য সমস্ত প্র্যাকটিসটা থাকে, সমস্ত রকম ভাবে তারা ভিতের দিক থেকে সমস্ত কনসেপ্টের দিক থেকে যাতে তাদের যদি বেসটা তৈরি থাকে, তাহলে কিন্তু অনেক বেশি সুবিধা পাবে, অনেক বেশি সহজ লাগবে তখন গিয়ে। এবং সেইভাবেই তোমাদের প্রিপেয়ার করা হবে যাতে সায়েন্স নেওয়াটা তোমাদের কাছে অনেক বেশি কঠিন না মনে হয়, সেটা তোমাদের কাছে একদম যেন সহজ এবং আগেই করে এসেছি এরকম কিছু, সেটা তোমাদের যাতে মনে আসতে পারে সেই রকম ভাবেই এখানে ক্লাস করানো হবে। এবং সেই ক্লাসগুলোই কিন্তু তোমাদের কিন্তু মন দিয়ে বারবার করে ফলো করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি কি পেয়েছিলাম আমরা? মনে করি, বা ax² বা এরকম ভাবে লিখি, মনে করি ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে যেখানে a নট ইকুয়ালস টু 0। কারণ a 0 হলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। একটা সমীকরণকে দ্বিঘাত সমীকরণ হতে গেলে তার সর্বোচ্চ ঘাত, চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। তাহলে এই এটাই যদি 0 হয়ে যায় তাহলে এই 2 যুক্ত টার্মটাই থাকবে না। এই সর্বোচ্চ ঘাত যে 2 সেই টার্মটাই থাকবে না, সেই টার্মটা না থাকলে বাকি যেটুকুনি পড়ে থাকবে bx প্লাস c, সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। একদম ফার্স্ট এক্সারসাইজ বা ফার্স্ট যে কোষে দেখি 1.1 তার কনসেপ্ট এটা। দ্বিঘাত সমীকরণ কখন হবে কখন হবে না? দ্বিঘাত সমীকরণ হতে গেলে বি আর সি 0 হতেই পারে, কিন্তু এটা 0 হলে হবে না, কারণ এটা কিন্তু x² এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ যে কিনা দ্বিঘাত সমীকরণটাকে প্রকাশ করছে, রিপ্রেজেন্ট করছে, তার কোএফিসিয়েন্ট। তো সেক্ষেত্রে কিন্তু কখনোই সেই কোএফিসিয়েন্টটা 0 হয়ে গেলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, সেটা একটা রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। তাহলে যেখানে a নট ইকুয়ালস টু 0,
একটি দ্বিঘাত সমীকরণ, একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে সেই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি কি হবে? তাহলে সিদ্ধাচার্যের শ্রীধর আচার্যের সূত্রানুসারে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে একটু বড়সড় ফর্মুলা ছিল, আমরা অবশ্যই ফর্মুলাটা সম্পর্কে পরিচিত। সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। অর্থাৎ দুটো রুট পাবো, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার, মানে এখানে প্লাস মাইনাস আছে মানে একবার প্লাস নিতে পারবো একবার মাইনাস নিতে পারবো। তাহলে প্লাস নিলে একটা রুট পাবো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকবার মাইনাস নিয়ে পাবো, অর্থাৎ মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই দুটো হবে সমীকরণটার বীজ। এখন এই যে বীজ দুটো আমরা পাবো সেটা ডিপেন্ড করছে যে সেটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করছে হচ্ছে রুটের ভিতর যে পোর্শনটুকু আছে। কারণ বি টু এ এগুলো সব কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে বাস্তব কোএফিসিয়েন্ট, এগুলো হচ্ছে বাস্তব সহগ। কারণ এটা হচ্ছে বাস্তব সহগ বিশিষ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ কথাটা বললো, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব সহগ বিশিষ্ট। আমি একদম প্রথমেই বলেছি, একদম 1.1 এর লেকচারেই বলা আছে যে বাস্তব সহগ বিশিষ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন বাস্তব সহগ? কারণ এই যে এবিসি গুলো সেগুলো সব বাস্তব রাশি। ক্লাস 9-এ যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সম্পর্কে আমরা ধারণা আছে সেই বাস্তব সংখ্যা। তারপর এক্সটা শুধুমাত্র এখানে এক্স দিয়েই দ্বিঘাত সমীকরণটা তৈরি হচ্ছে, একটা মাত্র চলরাশি দিয়ে, তাই অ্যাকচুয়াল বিশিষ্ট। এবং যেহেতু এক্স এর সর্বোচ্চ ঘাত 2 তাই এটা দ্বিঘাত সমীকরণ। এরকম ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস কিন্তু বলা হয়েছে কেন সেটাকে বাস্তব সহগ বিশিষ্ট অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলছি। ঠিক আছে, তাহলে যেহেতু বি টু এগুলো বাস্তব সহগ, তার মানে এগুলো এই জায়গাটা কনস্ট্যান্ট, বিটাও কনস্ট্যান্ট মাইনাস বি এটা, তারপর টু এটা কনস্ট্যান্ট। কিন্তু এই বি স্কোয়ার মাইনাস ফোর এর উপর একটা রুট আছে। বি স্কোয়ার মাইনাস ফোর এর উপর যেহেতু রুট রয়েছে, তাহলে এই জায়গাটা রুটের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি পোর্শনটা আছে সেটা যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে? সেটা যদি গ্রেটার দ্যান জিরো হয় বা পজিটিভ হয় তাহলে কি হবে? এবং সেটা যদি নেগেটিভ হয়ে যায় বা লেস দ্যান জিরোতে পরিণত হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? তার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু বীজ আমরা পাবো বা বিভিন্ন রকম রুট আমরা পাবো। অর্থাৎ রুট কিরকম পাবো সেটা ডিপেন্ড করছে কমপ্লিটলি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি পোর্শনের উপর। বি স্কোয়ার মাইনাস ফোর এসি পোর্শনের উপর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে। তাই এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে বলা হয় নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, যেটা নিরূপণ করে বা যেটা নির্ণয় করে যে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে, সেটা বাস্তব হবে না অবাস্তব হবে। যদি বাস্তব হয় তাহলে সেটা সমান হবে না অসমান হবে, এই জিনিসগুলোকে নির্ণয় করে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কোয়ান্টিটিটা, যেটা রুটের ভিতরে অবস্থান করছে। সেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে আমরা নিরূপক, দ্বিঘাত সমীকরণটা নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট বলে থাকি, যেটাকে ডি দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল ডি দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে সমীকরণটির নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলা হয়। ডিসক্রিমিনেন্ট বলা হয়। এই নিরূপকের উপর ডিপেন্ড করে কিন্তু বীজগুলোর প্রকৃতি আমরা বিচার করব, সেটা বাস্তব হবে না অবাস্তব হবে। বাস্তব হলে সেটা সমান হবে না অসমান হবে, অবাস্তব হলে সেটা সবসময় মানে অসমানই হয়, সেটা কখনো সমান বীজ হতে পারে না একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। আরো ঘাত বাড়ালে তখন অন্য কথা, কিন্তু দ্বিঘাত সমীকরণ যেহেতু আমরা এখানে কনসিডার করছি, এখানে দ্বিঘাত সমীকরণ নিয়ে আমরা আলোচনা করছি। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে
অবাস্তব বীজ কখনোই সমান হতে পারবে না, সেটা অসমানই হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বিচার করব এই ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালুর উপর ডিপেন্ড করে। ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানের উপর ডিপেন্ড করে আমরা তার প্রকৃতিটা বিচার করব। ঠিক আছে, তাহলে এখানে হেডিং দেবো হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দু রকম হতে পারে, সেটা ডিপেন্ড করছে কার উপর? ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর ডিপেন্ড করে হচ্ছে। বি স্কোয়ার মাইনাস ফোর এসির উপর ডিপেন্ড করে আমরা দেখব যে বীজদ্বয়ের প্রকৃতি কিরকম হবে। ঠিক আছে, হচ্ছে, তাহলে সেটাকে আমি দুটো ভাগ করছি এখানে। এখানে আমি জিনিসটাকে কিন্তু দুটো ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে যদি বাস্তবের ক্ষেত্রে কি হবে এবং অবাস্তবের ক্ষেত্রেই বা কি হবে। কখন আমরা বাস্তব বীজ পাবো আর কখন অবাস্তব বীজ পাবো? বাস্তব মানে হচ্ছে রিয়েল, বাস্তব মানে কি? রিয়েল রুট। বাস্তব বীজ বা রিয়েল রুট, আর একটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক অথবা জটিল বীজ। ঠিক আছে, বাস্তবের একটাই নাম, কিন্তু বাস্তব না হলে যে রুটগুলো আমরা পাবো সেটাকে বলা হয় অবাস্তব বীজ বা কাল্পনিক বীজ বা জটিল বীজ। ঠিক আছে, অবাস্তব বীজ বা কাল্পনিক বীজ বা জটিল বীজ। অবাস্তব কখন বলছি? অবাস্তব বা কাল্পনিক বা জটিল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কমপ্লেক্স রুট অর ইমাজিনারি রুট। ইমাজিনারি বা কাল্পনিক রুট। তাহলে এই ক্ষেত্রে আমরা কখন বাস্তব বীজ পাবো এবং কখন অবাস্তব বীজ পাবো? বাস্তব বীজ পাওয়ার জন্য যে কন্ডিশন সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে মানে পজিটিভ হতে হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে পজিটিভ হতে পারে অথবা জিরো হতে পারে। ঠিক আছে, বাস্তব হতে গেলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে সবসময় কিন্তু পজিটিভ হতে হবে বা জিরো হতে হবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হবে। আর অবাস্তব বীজ বা কাল্পনিক বীজ বা জটিল বীজ হতে গেলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে অর্থাৎ রুটের ভিতরে নেগেটিভ আসতে হবে। ঠিক আছে, সবসময় মনে রাখবো রুটের ভিতরে মাইনাস আসতে হবে, তবে গিয়ে কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যাটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো গ্রেটার ইকুয়ালস টু জিরো হয় তাহলে বাস্তব বীজ পাবো, অথবা যদি লেস দ্যান জিরো হয় তাহলে অবাস্তব বীজ পাবো। এটা হচ্ছে ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আমাদের কাছে এখানে কন্ডিশন। তাহলে বাস্তব বীজ কখন পাবো? যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরূপকের ভ্যালু গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়। হুম। এবং অবাস্তব বা কাল্পনিক বীজ কখন পাবো বা জটিল বীজ কখন পাবো? যখন নিরূপকের ভ্যালুটা নেগেটিভ হবে, অর্থাৎ নিরূপক কোথায় থাকে? রুটের ভিতরে থাকছে। রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আসছে ফর্মুলায়, রুটের ফর্মুলাতে। তাহলে সেক্ষেত্রে রুটের ভিতর যদি নেগেটিভ থাকে তবে সেটা আমরা কমপ্লেক্স রুট বা জটিল বীজ আমরা পাবো বা কাল্পনিক বীজ পাবো বা অবাস্তব বীজ পাবো, অর্থাৎ কোনো বাস্তব বীজ পাবো না সেক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ এখানে লিখেই রাখি, কোনো বাস্তব বীজ পাবো না। যদি বলে যে কখন কোনো বাস্তব বীজ পাবো না, তাহলেও কিন্তু একই অ্যান্সার হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে লেস দ্যান জিরো করে সেখান থেকে যা ভ্যালু বেরোয় সেটা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অবাস্তবের ক্ষেত্রে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে লেস দ্যান জিরো। কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু দুটো কন্ডিশন আছে, সেটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু জিরো। তার মানে গ্রেটার দ্যানও জিরো হতে পারে, আবার ইকুয়াল টু জিরো হতে পারে। গ্রেটার দ্যান জিরো হতে পারে, আবার ইকুয়াল টু জিরো কিন্তু হতে পারে। তাহলে গ্রেটার দ্যান জিরোতে বাস্তব বীজটা কিরকম হবে এবং ইকুয়াল টু জিরোতে বাস্তব বীজটা কিরকম হবে সেটাও কিন্তু আমরা আলাদা করে বিচার করে নিতে পারি। ঠিক আছে, যেমন
আমরা যদি দেখি এখন যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো, তাহলে কি হবে, এবং ইকুয়াল টু জিরোতে কি হবে। তো বি স্কোয়ার মাইনাস দুটো কন্ডিশন আসতে বলছি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা আইদার ইকুয়ালস টু জিরো, অথবা বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন জিরো। ওকে, যদি ইকুয়ালস টু জিরো হয় তখন সেটা বিষয় হবে বাস্তব ও সমান। কেন সমান হবে বলছি, এবং সমান হলে তার ভ্যালুটা কি হবে, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব। আগে আমরা ওয়ার্ড ডায়াগ্রামের মাধ্যমে জাস্ট এই রুটের যে ট্রিটা রয়েছে সেটা আগে দেখে নিই। বাস, এটা হচ্ছে অবাস্তব হয়ে যাবে, না সরি, বাস্তব ও অসমান হবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল, এই রুটগুলো হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল, আর এটা হচ্ছে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। আনইকুয়ালকে একটা ভালো কথা বলা হয়, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ঠিক আছে, ডিস্টিংক্ট মানে কিন্তু পৃথক। ঠিক আছে, অসমান বীজ বা পৃথক বীজ মানে হচ্ছে ডিস্টিংক্ট বীজ, আলাদা আলাদা বীজ যাদের ভ্যালু সমান নয়। তাহলে এই দুটো জিনিস আসতে পারে এখান থেকে। তাহলে এই হচ্ছে বাস্তব বীজ বা অবাস্তব বীজ কখন কিরকম কি কি হতে পারে সেই সমস্ত ধারণাটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে বাস্তব এবং অবাস্তব নিয়ে তো আমরা যেটা জিনিস জানার দরকার এবার, সেটা হচ্ছে অবাস্তব বীজটা যেহেতু কথাটা উল্লেখ করলাম, সেটা সম্পর্কে সামান্য কিছু না জেনে রাখলে হবে না, কিছুটা জেনে রাখা আমাদের দরকার। ঠিক আছে, অঙ্ক হয়তো করে ফেলতে পারবো, কিন্তু আমাদের শেখাটা অসম্পূর্ণ থেকে যাবে। যে অবাস্তব বা কাল্পনিক বা জটিল বীজ সম্পর্কে আমরা লিখলাম, কথাটা লিখলাম, অথচ সেই সম্পর্কে একটু সামান্য আইডিয়া যদি না থাকে, সেই সম্পর্কে ডিটেলস আলোচনা আমরা ক্লাস ইলেভেনের ম্যাথমেটিক্স এর মধ্যে পড়বো। কিন্তু আপাতত কিন্তু আমাদের সামান্য হলেও কনসেপ্ট আমি এখানে দিয়ে রাখছি, কারণ শুধুমাত্র আমরা বলছি ওই গদে বাঁধা বইয়ে কি লেখা আছে সেই হিসাবে আমরা পড়বো না, তার বাইরে গিয়েও যেটা আমাদের ইন ফিউচার হেল্প করবে, সেখান তার যে ভিত্তিটা সেটা এখন থেকেই আমরা তৈরি করে রাখবো, সেইভাবেই ক্লাসটা হবে। এবং সেই রকম যদি না করতে পারি, তাহলে কিন্তু সেভাবে অঙ্ক, ভৌতবিজ্ঞান, এরকম সায়েন্সের সাবজেক্ট গুলো কিন্তু হতে পারে না। সেটা যদি তার অ্যাকচুয়ালি অ্যাডভান্স ভাবে কিছু না জেনে রাখি, যেটা আমাদের ইন ফিউচার কাজে লাগবে, তাহলে এখন যেটুকুনি জানছি সেই জানাটা কিন্তু অসম্পূর্ণই থেকে গেল। কিন্তু সেই জিনিসটা কিন্তু তোমাদের এইখানকার যদি ক্লাসগুলো করো, ক্লাসগুলো ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু একদমই থাকবে না, একদম সম্পূর্ণ রূপে তোমরা কমপ্লিট ভাবে কম্প্যাক্ট ওয়েতে তোমরা শিখতে পারবে কিভাবে লিখতে হবে পরীক্ষাতে, কিভাবে তোমরা জিনিসগুলোকে এক্সপ্রেস করবে। শুধু নট অনলি দ্যাট, এবং সেই সাথে ইন ফিউচার তোমাদের সমস্ত রকম যাতে সায়েন্স নেওয়ার জন্য বা অন্য কোনো সাবজেক্টে কোনো রকম প্রবলেম না হয়, সেই জায়গাটা কিন্তু তোমাদের বেসটা এখনই তৈরি হয়ে যাবে। যাই হোক, অবাস্তব বীজ সম্পর্কে একটু কিছু ধারণা আমি দিয়ে রাখছি এখানে। আমি এখানে একটা কথা লিখেছি, রুটের ভিতরে নেগেটিভ। আমি এখান থেকে জিনিসটাকে, অবাস্তব জিনিসটাকে আনছি, রুটের ভিতরে নেগেটিভ। আমরা সাধারণত যেগুলো করে থাকি, যে এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো যদি হয়, তাহলে সেখান থেকে আমরা লিখছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর, এবং সেখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু যদি ফোর হয়, তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার ফোর। ঠিক আছে, রুট করার সময় প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু এই যে ফোরটা হলো সেটা কিন্তু পজিটিভই আছে, ভিতরের যে ফোরটা রুটের ভিতরে কিন্তু পজিটিভ আছে। কিংবা আমি যদি বলি এখন এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই জায়গাটা আমি একবারে একটা একটা জিনিস বলতে বলতে যাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার জিরো। তাহলে এখানে কিন্তু জিরো আছে, উপরটি যেমন পজিটিভ ছিল এখানে কিন্তু জিরো আছে। আর তৃতীয়ত আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়ালস টু জিরো, এবং সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ফোর, ফোরটা দিকে গেলে মাইনাস ফোর হয়ে যাবে। এবং এবার যদি আমরা বোথ সাইড স্কোয়ার রুট করি, বর্গমূল করি, তাহলে আমরা পেয়ে যাবো এক্স ইকুয়ালস টু
প্লাস মাইনাস রুট ওভার -4, কিন্তু রুটের ভিতর কি চলে আসলো, এবার নেগেটিভ জিনিস চলে আসলো। ওকে, তাহলে এই যে রুটের ভিতর এখানে পজিটিভ এসছে, এখানে অ্যাকচুয়ালি রুট গুলো কি কি আসছে, এখানে কিন্তু রুট গুলো আসতে হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট 4 মানে কি, রুট ওভার 4 মানে 2, তার মানে একটা হচ্ছে +2, একটা হলো -2। এবং দেখতে পাচ্ছি এই +2 এবং -2 দুইজনেই কিন্তু বাস্তব ভ্যালু, দুইজনেই পূর্ণ সংখ্যা, দুইজনেই মূলদ সংখ্যা, দুইজনেই বাস্তব সংখ্যা অবভিয়াসলি, কিন্তু তারা কিন্তু অসমান। 2 আর -2 কিন্তু মোটেও সেম নয়। ঠিক আছে, এটা যদি রিয়েল নাম্বার লাইন হয়, এখানে যদি জিরোটা থাকে তাহলে 2 যদি এখানে থাকে, -2 থাকবে হচ্ছে তার বাঁ দিকে, 0 থেকে সেম ডিস্টেন্সে বাঁ দিকে থাকবে। তাহলে 2 আর -2 নিশ্চয়ই তারা সমান নয়, তারা ইকুয়াল নয় একদমই। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কাছে বাস্তব এবং অসমান বীজের কনসেপ্ট, যেখানে রুটের ভিতর সংখ্যাটা আমাদের পজিটিভে এসেছিল, তাই আমরা কিন্তু b² - 4ac লিখেছি। তাই আমরা কিন্তু এখানে লিখেছি হচ্ছে b² - 4ac > 0, বাস্তব অসমানে। এবার বাস্তব এবং সমান যখন হয়েছিল, এখানে 0 পাচ্ছি, মানে 0 রুট করলে কিন্তু 0ই হয়, 0 রুট করলে কি কি হয়, 0 হয়। তাহলে x ইকুয়ালস টু +-0, তার মানে +0 আর -0। ইচ্ছা করে ভেঙে ভেঙে একটু বোকা বোকা স্টেপ লিখলেও লিখতে পারি, +0 -0 বোঝার জন্য শুধুমাত্র। এবার +0 মানেও 0, -0 মানেও কিন্তু 0। 0-র আলাদা করে কোনো সাইন হয় না, কারণ 0 হচ্ছে নিউট্রাল, 0 হচ্ছে ব্যালেন্সড। 0 + 0 মানেও 0, -0 মানেও কিন্তু 0। ঠিক আছে, যেমন একটা পরমাণুর মধ্যে আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, যার মধ্যে ইলেকট্রনটা নেগেটিভ, প্রোটনটা পজিটিভ এবং নিউট্রনটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ ব্যালেন্স, তার মধ্যে পজিটিভ নেগেটিভ কোনো চার্জই থাকছে না। সেখানে সেরকমই জিরোটাও কিন্তু পজিটিভ বা নেগেটিভ দুটো সাইনকে সে অ্যাবজর্ব করে নেয়, সে কিন্তু জিরোটা জিরোই থেকে যায়। ঠিক আছে, তার মানে এখানে আমরা যেটা পেলাম, জিরোটাও একটা বাস্তব সংখ্যা, কিন্তু এবং তারা সমান বীজ পেলাম আমরা, বাস্তব ও সমান বীজ পেলাম, কারণ জিরোটা হচ্ছে আমাদের কাছে, জিরোটা হচ্ছে বাস্তব এবং সমান, দুটোই জিরো পেয়েছি, জিরোটা বাস্তব আর দুটোই যেহেতু জিরো, তার মানে বীজদ্বয় আবার সমান। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এইবার আসি আমাদের আসল যে জায়গাটা, যেটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে থার্ড যে কেসটা, সেটা হচ্ছে যখন রুটের ভিতর নেগেটিভ চলে এসছে, এবং আমি এখানে কথাটা উল্লেখও করেছি যে রুটের ভিতর নেগেটিভ আসবে, তখন সেই বীজটা আমাদের কাছে অবাস্তব বীজ হবে, তখন সেই বীজটা হবে আমাদের কাছে অবাস্তব বীজ। তাহলে রুটের ভিতর নেগেটিভ আসলে কি ঘটনা ঘটছে সেটা এবার আমরা দেখবো। রুটের ভিতর নেগেটিভ আসলে কি ঘটনা ঘটবে সেটা আমরা এবার এখানে দেখবো। তো রুটের ভিতর যখন নেগেটিভ আসছে, সেটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, সেটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে প্লাস মাইনাস √/-4, মানে আমরা লিখতে পারছি √/-1 × 4, তার মানে +-1 × ঠিক আছে, রুটের ভিতরে -1 আছে, 4 আছে, -1 এর রুট আবার 4 এর রুট, তাহলে দিস ইকুয়ালস টু +-√/-1 ইন্টু 4 এর রুট করলে হচ্ছে 2, তাহলে +-2 √-1। এই যে √-1, এটাকেই বলা হয় আমাদের কাছে অবাস্তব সংখ্যা একটা, রুটের ভিতর নেগেটিভ আসতেই পারে না, রুটের ভিতর নেগেটিভ আসবেই না বাস্তব সংখ্যার ক্ষেত্রে। রুটের ভিতর যখন নেগেটিভ কিছু চলে আসবে, তখন কিন্তু আমরা অবাস্তব সংখ্যা পেয়ে যাব, তখন কিন্তু আমরা কাল্পনিক সংখ্যা পেয়ে যাব, তখন কিন্তু আমরা জটিল সংখ্যা পেয়ে যাব, তখন কিন্তু আমরা একটা কমপ্লেক্স ভ্যালু বা ইমাজিনারি রুট পেয়ে যাব। এই √/-1 কে বিশেষভাবে লেখা হয়, √/-1 কে বিশেষভাবে লেখা হয় আই দিয়ে, স্মল আই দিয়ে, যেটাকে বলা হয় আয়োটা, তার নাম হচ্ছে আয়োটা। এবং এই আই নিয়ে ডিটেলস ক্যালকুলেশন আমরা ক্লাস 11-এ ম্যাথমেটিক্স এর মধ্যে করব, এবং খুব সুন্দর একটা জায়গা, কমপ্লেক্স নাম্বার, খুব সুন্দর একটা পোর্শন, এবং
ইন ফিউচার যারা জয়েন্ট, তারপর যে কোনো যেই মেন টেন্স দেবে তার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হলো কমপ্লেক্স নাম্বার। তার জাস্ট বেসিক আইডিয়াটা আমি এখনই দিয়ে রাখলাম, সেটা হলো -1-এর যে রুট, সেটাকেই আই দিয়ে লেখা হয়। -1 যেহেতু রুটের ভিতর নেগেটিভ, সেটাকে কিন্তু আমরা কখনোই বাস্তব সংখ্যা বলবো না, সেটাকেই বলবো অবাস্তব সংখ্যা। তাহলে প্লাস মাইনাস, যেহেতু রুট ওভার -1কে আমি আই বলছি, তাহলে +-2y হয়ে গেল। রুটটা হয়ে গেলে +-2y, একটা হলো +2y এবং একটা হলো -2y। তাহলে যেহেতু আই মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে, আই যখন মাল্টিপ্লাই অবস্থায় থাকবে কোনো বীজে, তখন সেটা হবে অবাস্তব বীজ, তখন সেই বীজটা হবে অবাস্তব বা কাল্পনিক বীজ। এবং এখানে শুধুমাত্র তাই নয়, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে +2y -2y। এই প্লাস এবং মাইনাস দুটো আলাদা এসছে, একটা শুধু 2y এসছে প্লাসে, একটা মাইনাসে এসছে। তার মানে বীজ দুটো নিশ্চয়ই সমানও নয়, বীজ দুটো কিন্তু অসমান। ঠিক আছে, অবাস্তব বীজ সবসময় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অসমানই হবে, কারণ সেখানে একটা কনসেপ্ট রয়েছে, একটা অবাস্তব সংখ্যার। তাহলে অবাস্তব সংখ্যা দেখতে কিরকম, এটাকে আমরা সাধারণত এভাবে লিখে থাকতে পারি, 0+2y আর 0-2y। +2y কে আমি বলতেই পারি 0+2y, -2y কে আমি বলতেই পারি 0-2y। তার মানে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যার সাধারণ আকার হয় সামথিং, সেটাকে যদি জেড বলি, একটা কাল্পনিক সংখ্যা জেড যদি হয়, তাহলে তাকে দেখতে হয় a+ib আকারে, a+ib আকারে, যেখানে এ আর বি কিন্তু বাস্তব সংখ্যা। যেমন এখানে টুটা 0+2y লিখেছি, 0 আর 2 কিন্তু বাস্তব সংখ্যা। প্রথমটাতে 0 পেয়েছিলাম, একটা ইকুয়েশন আমি 0 রুট পেয়েছিলাম, একটা 2 রুট পেয়েছিলাম। এই 0 আর 2 কিন্তু বাস্তব সংখ্যা, কিন্তু 0+2y সেটা কিন্তু একটা অবাস্তব সংখ্যা। 0 এবং 2 ইন্ডিভিজুয়ালি বাস্তব সংখ্যা, 0-2 ইন্ডিভিজুয়ালি বাস্তব সংখ্যা, কিন্তু 0+2y কিংবা 0-2y সেটা কিন্তু অবাস্তব সংখ্যা। তাই a+ib আকারে যদি লিখি, তাহলে এ এবং বি বাস্তব সংখ্যা, তবে গিয়ে জেডটা a+ib যদি হয়, সেটাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। ঠিক আছে, অবাস্তব বা কাল্পনিক বা জটিল সংখ্যা বলা হচ্ছে, বা কমপ্লেক্স নাম্বার বলা হচ্ছে। এবার এখানে আরেকটা কথা বলার, যেটা এইটা দেখতে a+ib আকারে, কিন্তু এটা কিন্তু a-ib আকারের মতো দেখতে। এটা a+ib আকারে পড়ছে, কিন্তু এটা কিন্তু a-ib আকারে পড়ছে। এটা এবং এটার মধ্যে একটা রিলেশন রয়েছে, এটা এবং এটার মধ্যে একটা রিলেশন রয়েছে। এবং কমপ্লেক্স নাম্বারের রুট যদি হয়, যদি অবাস্তব বীজ হয়, সেটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সবসময় এরকম একটাতে প্লাসে হলে একটাতে মাইনাসে আসবে। এটাই নিয়ম। কেন নিয়ম? তার জন্য একটা উপপাদ্য রয়েছে আমাদের, জ্যামিতি যেরকম করি এখানেও রয়েছে। সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, একটা কনসেপ্ট রয়েছে অনুবন্ধী জটিল সংখ্যা, যেটাকে জেড মাথায় বার দিয়ে লেখা হয়। জেড এর মাথায় মাথায় কি লেখা হয়, জেড এর উপর একটা দাগ দেওয়া হয়, এটাকে বলা হয় বার, জেড বার। সেটা হচ্ছে a+ib হোল বার। জেড মানে কত ধরেছে, a+ib, তার হোল বার। এই বারের ডেফিনেশন হচ্ছে, উপরে যদি বার দিই, তাহলে সেটা হয়ে যায় প্লাসটা মাইনাস হয়ে যায়। যেমন আমরা ক্লাস 10-এই করণী বলে একটা চ্যাপ্টার পড়বো, যেখানে দেখবো করণীর আকার হয় a+b √b, যার অনুবন্ধী করণী হবে a-√b, যার আগে রুট আছে তার আগে মাইনাস। সেরকমই কনজুগেট অনুবন্ধী মানে কনজুগেট জটিল সংখ্যার ক্ষেত্রে যার আগে বি আই আছে, যার আগে আই আছে তার আগে মাইনাস। ঠিক আছে, হুম, তার আগে মাইনাস। এবং এখানে দেখতে পাচ্ছি a+ib, a-ib দুটো রুট এসছে, এবং সেটা সবসময় তাই হবে। ঠিক আছে, সবসময় কিন্তু সেটাই হবে। এখানে একটা উপপাদ্য রয়েছে, যে কোনো দ্বিঘাত সমীকরণে বা যে কোনো সমীকরণের
বীজগাণিতিক সমীকরণ অ্যাকচুয়ালি। আমি দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করছি এখন, আমি ডিটেলসে বলছি না এটা। যে কোনো ইন জেনারেল সমীকরণ নিয়ে আমি বলছি না, আমি দ্বিঘাত সমীকরণ নিয়ে যেহেতু আমাদের কাজ, তাই দ্বিঘাত সমীকরণ নিয়েই বলছি। দ্বিঘাত সমীকরণের অবাস্তব বীজ থাকলে যে কোনো দ্বিঘাত সমীকরণে অবাস্তব বীজ থাকলে বীজদ্বয় অনুবন্ধী যুগ্মে বা কনজুগেট পেয়ারে থাকবে। বীজদ্বয় সবসময় অনুবন্ধী যুগ্মে বা কনজুগেট পেয়ারে থাকবে। কনজুগেট পেয়ারে থাকবে মানে হচ্ছে, অর্থাৎ একটি বীজ এ প্লাস আইবি হলে অপর বীজটি এ মাইনাস আইবি হবেই। একটি বীজ এ প্লাস আইবি হলে অপর বীজটি এ মাইনাস আইবি হবে, অন্য কিচ্ছু হবে না। দ্বিঘা সমীকরণের ক্ষেত্রে, দ্বিঘা সমীকরণের হয় দুটো বীজ বাস্তব হবে অথবা দুটো বীজ অবাস্তব হবে, কখনো একটা বীজ অবাস্তব একটা বীজ বাস্তব হতেই পারে না। ঠিক আছে? কারণ একটা বীজ যখনই অবাস্তব হবে সেক্ষেত্রে এ প্লাস আইবি ফর্মে যদি আসে, তাহলে এ মাইনাস আইবি একটা হবেই। ফলে আর রিয়েল বীজ হওয়ার বা বাস্তব বীজ হওয়ার জায়গা থাকলো না, দুটো বীজই কমপ্লিট হয়ে গেল। একটা দ্বিঘা সমীকরণে ম্যাক্সিমাম দুটো বীজ থাকতে পারে। এবার অবাস্তব বীজ যদি একটা আছে আমি জানি, তাহলে আরেকটাও অবাস্তব বীজই হবে, কারণ একটা এ প্লাস আইবি হলে একটা এ মাইনাস আইবি হবে, একটা এ মাইনাস আইবি যদি জানি তাহলে আরেকটা এ প্লাস আইবি ফর্মে থাকবে। ফলে একটা দ্বিঘা সমীকরণের অবাস্তব বীজ থাকলে তার আর বাস্তব বীজ থাকতে পারে না। অর্থাৎ এক্ষেত্রে আরো একটা কথা বলতে পারি। কি কি বলতে পারি সেটা বলে দিচ্ছে এই কথাটা থেকে। অর্থাৎ একটি বীজ অবাস্তব হলে অপর বীজটিও এ মাইনাস আইবি ফর্মে রয়েছে মানে সেটাও অবাস্তব। অপর বীজটিও অবাস্তব বা কাল্পনিক হবে। অবাস্তব বা কাল্পনিক হবে। তার মানে একটা সত্য মিথ্যা আমরা এখান থেকে বলতেই পারি। সত্য না মিথ্যা যদি জিজ্ঞাসা করে, যে একটি বীজ বাস্তব নয়। আমি কিন্তু সমস্তটা দ্বিঘাত সমীকরণ কথার উপর ডিপেন্ড করে বলছি, আমি কিন্তু অন্য কোনো ক্ষেত্রে বলছি না। অন্য কোনো ক্ষেত্রে জিনিসটা চেঞ্জ হতে পারে, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো না, কারণ সেটা আমাদের সিলেবাসের বাইরে। ঠিক আছে? তো একটি বীজ বাস্তব নয়, অপর বীজটিও অপর বীজটি বাস্তব হতে পারে না। ঠিক আছে? আমাদের সত্য মিথ্যা কথাটা জিজ্ঞাসা করতেই পারে, যে একটা সত্য মিথ্যা আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের কিন্তু জানা জিনিসের উপর থেকে আমাদের কনসেপচুয়ালি কতটা আমরা স্ট্রং সেটা কিন্তু জানার জন্য আমাদের এটা পরীক্ষা করতেই পারে, যে একটা বীজ বাস্তব আর একটা বীজ অবাস্তব, সেটা কি হতে পারে? একটা বীজ বাস্তব একটা বীজ অবাস্তব, বা একটা বীজ বাস্তব নয়, সেই জিনিসটা কিন্তু হতে পারে না। ঠিক আছে? আমি যদি একটা সত্য মিথ্যা এখান থেকে দিই, কেন হতে পারে না আমি এবার লজিক্যালি বলে দিচ্ছি। যে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ
বাস্তব না হলেও অপর বীজটি বাস্তব হতেই পারে। এটা সত্য না মিথ্যা? এই স্টেটমেন্টটা সত্য হবে না মিথ্যা হবে? সেটা সম্পূর্ণ মিথ্যা একটা স্টেটমেন্ট। কখনোই আমি এখানে লিখেই দিলাম একটি বীজ বাস্তব নয়, অপর বীজটি বাস্তব হতে পারে না। ঠিক আছে, এটা একটা মিথ্যা স্টেটমেন্ট। কেন? এবার মিথ্যা আমি লজিক্যালি জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। উত্তর যদি বলে সেটা হচ্ছে মিথ্যা, বিবৃতিটি মিথ্যা বা ফলস। ঠিক আছে, কারণ একটি দ্বিঘাত সমীকরণে একটি বীজ বাস্তব না হলে সেক্ষেত্রে ধরা যায় বীজটি হল a+ib, a+ib। ঠিক আছে, যেখানে i এর মানটা হচ্ছে √(-1)। তবে অপর বীজটি অপর বীজটি a-ib হবেই, যা একটি বাস্তব সংখ্যা নয় এবং যেহেতু যেহেতু একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুটি বীজ থাকতে পারে, দুটি বীজ থাকতে পারে, তার মধ্যে দুটো এটাই অকুপাই করে নিচ্ছে যে a+ib হলো একটা a-ib, একটা অবাস্তব কোশ্চেনে বলে দিয়েছে, তার মানে একটা অবাস্তব বলে অপরটাও অবাস্তব হয়ে যাচ্ছে তাহলে, এবং দুটো বীজই কমপ্লিট হয়ে গেল তাহলে। আর কোনো বীজ আসার জায়গাই নেই যে সেটা বাস্তব বীজ হিসেবে আসতে পারবে। ঠিক আছে, তাহলে একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ দুটি বীজ থাকতে পারে। তাই একটি বীজ অবাস্তব হলে আর কোনো বাস্তব বীজ থাকতে পারে না। ওকে, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। ওকে, এবার নেক্সট দেখ। তাহলে এই যে যে আমি জিনিসটা বললাম সেটা হচ্ছে অবাস্তব বীজ সম্পর্কে আলোচনা, আরো আলোচনা করা যায়। অবাস্তব বীজ একটা বড় একটা জায়গা, বড় একটা কনসেপ্ট, বড় একটা পোর্শন। আমাদের সেটা পরবর্তীকালে ক্লাস 11-12 উঠে জানতে পারবো, এবং আরো হায়ার সিরিজে গেলে আরো সুন্দর করে জানতে পারবো। কমপ্লেক্স অ্যানালিসিস রয়েছে সেক্ষেত্রে, কিন্তু সেগুলো এখন আমরা যদি বলি তাহলে পড়ার বাইরে অনেকটা বেরিয়ে যাব, সেটা আমাদের দরকার নেই। অবাস্তব যেহেতু কথাটা আমি উল্লেখ করেছি, কাল্পনিক বীজ যেহেতু কথাটা উল্লেখ করেছি, বা জটিল বীজ কথাটা উল্লেখ করেছি, তাই সেই রিলেটেড সামান্য একটু আইডিয়া আমি কিন্তু দিয়ে রাখলাম, কিন্তু এইটুকুনি আইডিয়া কিন্তু খুবই যৎসামান্য, জাস্ট 1%ও নয় অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারে যা হয়। ঠিক আছে, তাই সেগুলো সম্পর্কে ডিটেলস আমরা কোনো একটা ভিডিওতে নইলে আলাদা করে আলোচনা করব, যেখানে তোমরা, সেটা কোনো এক্সাম ওরিয়েন্টেড জিনিস হবে না, কিন্তু সেটা আমাদের জন্য জানার জন্য, আমাদের কনসেপচুয়ালি স্ট্রং করার জন্য কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই জায়গাটা। ঠিক আছে, সেটা যদি তোমরা জানতে চাও, দেখতে চাও বা বুঝতে চাও, সেটার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো যে হ্যাঁ, আমরা কমপ্লেক্স নাম্বার সম্পর্কে বা অবাস্তব সংখ্যা সম্পর্কে কিছুটা আইডিয়া দিয়ে দিন।
তো যাই হোক, আমরা এবার তাহলে যা যা পড়লাম তার একটা সামারাইজ করে দিচ্ছি এখানে, তার একটা ছোট্ট খাট্ট সামারাইজ করে দিচ্ছি। যারা এত কিছু মনে রাখতে পারবে না, যাদের মনে রাখার দরকারও নেই, এটা বোঝার জন্য ঠিক আছে, মনে কোন কতটুকু রাখবে সেই সামারাইজটা, যে ফর্মুলাটা আমরা এখানে অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, সেটুকুনি এবার আমি একটা ছকের মাধ্যমে প্রকাশ করছি। ঠিক আছে। আচ্ছা, তার মধ্যে দেখো কি কি আমরা এখান থেকে করতে পারছি। একদিকে লেখো, এই ছকটা কিন্তু ভালো করে মনে রাখতেই হবে আমাদের এই টাইপের অঙ্কগুলো করার জন্য। একদিকে লেখো নিরূপক ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আর একদিকে থাকবে হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হয়, তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি শুধুই গ্রেটার দেন জিরো হয় তাহলে কি বলবো? যদি সমান জিরো হয় তাহলে কি বলবো? লেস দেন জিরো হলেই বা কি বলবো? আর আরেকটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে কি বলবো? ওকে। আচ্ছা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব এবং সমান হতে গেলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হতে হবে। আর বাস্তব ও অসমান হতে গেলে, বাস্তব এবং অসমান হতে গেলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় গ্রেটার দ্যান জিরো হতে হবে, তাহলে বাস্তব অসমান হবে। আবার লেস দ্যান জিরো হলে অবাস্তব অসমান হবে। অবাস্তব অসমান হবে, তার মানে এখানে আমরা দেখতেই পেরেছি যে অবাস্তব বীজ কখনোই সমান হতে পারে না, কারণ একটা এ প্লাস আইবি হলে একটা মাইনাস আইবি আকারে আসছে, অর্থাৎ দুটো আলাদা। অবাস্তব বীজ সবসময় আলাদা হবে, পৃথক হবে, অসমান হবে। তাহলে অসমান হতে গেলে বি স্কয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দ্যান জিরো হতে পারে, বি স্কয়ার মাইনাস ফোর এসি লেস দ্যান জিরো হতে পারে। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা অসমান বীজই পাচ্ছি। দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা অসমান বীজ পাচ্ছি, সমান বীজ কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে এই ইকুয়াল টু জিরো বাদে বাকি সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা গ্রেটার দ্যান এবং লেস দ্যান দুটো ক্ষেত্রেই অসমান বীজ পাচ্ছি। তার মানে অসমান বীজ পেতে গেলে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এসি নট ইকুয়ালস টু জিরো হলেই, জিরো ছাড়া বাকি যে যে দুটো যে ক্ষেত্র, একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যান, সেক্ষেত্রে কিন্তু আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি নট ইকুয়াল টু জিরো বলতে পারি একসঙ্গে কম্বাইন করলে। সেক্ষেত্রে কিন্তু বীজটা অসমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, অসমান বীজ কিন্তু হয়ে যাচ্ছে, একমাত্র সমান বীজ পাচ্ছি যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হয়। আর গ্রেটার দ্যান বা লেস দ্যান বোথ ক্ষেত্রে কিন্তু আমরা অসমান বীজ পাচ্ছি। ঠিক আছে, কারণ এই দুটোকে মিলিয়ে আমরা অবশ্যই নট ইকুয়াল টু জিরো কথাটাই আমরা বলতে পারি। সেটার জন্য একটা ল রয়েছে, সেটাকে বলা হয় ল অফ ট্রাইকোটমি। ঠিক আছে, ল অফ ট্রাইকোটমি বা ত্রিবিধের সূত্র। তিনটে বিধ আছে, কি মানে তিনটে বিধি রয়েছে, যে দুটো সংখ্যা এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে তাদের মধ্যে তিনটে কন্ডিশনই সম্ভব। সেটা হচ্ছে হয় এ ইকুয়ালস টু বি, অথবা এ গ্রেটার দেন বি, অথবা এ লেস দেন বি। ওকে, অর্থাৎ যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটা বাস্তব সংখ্যা আর জিরো একটা বাস্তব সংখ্যা হয়, এটা জিরো হবে, মানে ইকুয়াল টু জিরো হবে, অথবা গ্রেটার দেন জিরো হবে, অথবা লেস দেন জিরো হবে। ঠিক আছে, এই তিনটের বাইরে আর কিছু হতে পারে না। যার মধ্যে এই দুটোকে একসঙ্গে যে বলা হয় এটা ইকুয়াল টু জিরো, এবং এই দুটোকে একসঙ্গে বলা হয় নট ইকুয়ালস টু জিরো, একসঙ্গে কম্বাইন্ডলি বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন বীজগুলো কিরকম পাচ্ছি।
বীজগুলো কিরকম পাওয়া যাবে সেটা এবার লিখি। এই ছকটা কিন্তু ভালো করে মনে রাখবো, যা যা লিখে দিলাম। গেটার ইকুয়ালস টু জিরো মানে বাস্তব বীজ, সেটা সমান বা অসমান যা খুশি হতে পারে। তার মধ্যে গ্রেটার দ্যান হলে সেটা বাস্তব হবে তো বটেই, যেহেতু এর মধ্যে থেকেই আসছে। এবং সেই সঙ্গে অসমান বীজ হবে। আর এটা বাস্তব হবে ও সমান বীজ হবে। এটা অবাস্তব বীজ হবে বা কাল্পনিক বা জটিল বীজ হবে। আর এখানে আমাদের যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস ফোর যদি নট ইকুয়াল টু জিরো হয়, তার মানে এটা এবং এই কন্ডিশনটা, এই দুটোকে একসঙ্গে নট ইকুয়াল টু বলছি, তার মানে সেক্ষেত্রে কি বীজ পাচ্ছি আমরা? অসমান। সেটা অসমানটা যা খুশি হতে পারে, বাস্তব বা অবাস্তব। ঠিক আছে, এটা বাস্তব অসমান কোথায় কোথায় পেয়েছি? গ্রেটার দ্যান জিরোতে বাস্তব অসমান পেয়েছি, লেস দ্যান এ অবাস্তব পেয়েছি, এবং সেই সাথে কিন্তু অসমানও অবশ্যই। অবাস্তব বীজ কখনোই সমান হবে না দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে অসমান জায়গাটা কোথায় কোথায় পেয়েছি? একবার গ্রেটার দ্যান জিরোতে, একবার লেস দ্যান জিরো। তার মানে নট ইকুয়াল টু জিরোতে আমরা অসমানই পাচ্ছি, সেটা বাস্তব বা অবাস্তব যা খুশি হতে পারে, বাস্তবও হতে পারে বা অবাস্তবও হতে পারে। ঠিক আছে, যেমন এটা বাস্তব বীজ, সেটা অসমানও হতে পারে, আবার বা সমানও হতে পারে। কিন্তু অবাস্তব বীজ কিন্তু সবসময় অসমানই হবে। বাস্তব বীজ সমান অসমান দুটোই হতে পারে, কিন্তু অবাস্তব বীজ সবসময় অসমান হবে। তাহলে এই ছকটা আমাদের ভালো করে মাথায় গেঁথে নিতে হবে একদম। এই কন্ডিশনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা নেক্সট যে প্রবলেম গুলো রয়েছে সেগুলো এবার সলভ করতে চলেছি, একদম 1.5 এর প্রথম অঙ্কগুলো। ঠিক আছে, সবাই ভিডিওটা দরকার হলে আরো একবার দেখবে, কনসেপ্ট গুলো আরো একবার রিক্যাপ করবে, যে বীজের প্রকৃতির উপর কিভাবে আমরা আলোচনাটা করলাম। যারা অবশ্যই যারা বুঝতে পারবে তারা পুরোটাই জিনিসটাকে আয়ত্তে আনার চেষ্টা করবে, কনসেপ্টটাকে। আর যারা পারবে না তারা শুধুমাত্র ফর্মুলার জন্য এই যে ছকটা আমি করে দিলাম সেটুকুনি আমাদের মনে রাখতে হবে, যে বি স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার ইকুয়াল টু জিরো হলে কি হবে, গ্রেটার দ্যান জিরো হলে কি হবে, ইকুয়াল টু জিরো হলে কি হবে, লেস দ্যান জিরো হলে কি হবে, নট ইকুয়াল টু জিরো হলে কি হবে। যার মধ্যে আমাদের সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে এই তিনটে। এটা গ্রেটার দ্যান জিরো, ইকুয়ালস টু জিরো, লেস দ্যান জিরো। ঠিক আছে, তাহলে এবার অঙ্কের দিকে আসা যাক, এগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, কোষে দেখি 1.5 এর মধ্যে প্রথম 1 নম্বরে যে কোয়েশ্চেন গুলো দিয়েছে এখানে, সেটা বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখতে বলেছে। চারটে সমীকরণ এখানে দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি চারটে সমীকরণ, চারটে অঙ্ক, আলাদা আলাদা চারটে অঙ্ক, কোনো এমসিকিউ এটা নয়। প্রথম সমীকরণটার ক্ষেত্রে তার যে দুটো বীজ হবে সেই বীজদ্বয়ের প্রকৃতি কি হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমার প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো 2x² প্লাস 7x, 2x। প্রদত্ত সমীকরণটি কি দিয়েছে? না, 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু জিরো। তাহলে প্রদত্ত সমীকরণটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, লেখার যে প্যাটার্নটা আমি লিখে দিচ্ছি এক্স্যাক্টলি এই প্যাটার্নটাই আমরা ফলো করব। ঠিক আছে, এইরকম প্যাটার্নই ফলো করে কিন্তু আমরা করব। ঠিক আছে, আমি জাস্ট এরপর একটা ফরম্যাট করেই দেবো, শুধুমাত্র সেই শূন্যস্থানগুলো পূরণ করলে কিন্তু এই টাইপের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। লেখাটা কিরকম ভাবে লিখবো সেটা আমি দেখিয়ে দেবো সেখানে।
তাহলে এটা 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এখন 1 নম্বর সমীকরণকে এবার সেকেন্ড স্টেপে কি লিখবো? 1 নম্বর সমীকরণকে দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি? সেটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে অবশ্যই a নট ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তাহলে কি হবে তুলনা করলে? আমার কাছে সমীকরণটা কিরকম আছে? 2x স্কোয়ার প্লাস 7x+3, আমি এই অঙ্কটার জন্য আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর কার সঙ্গে তুলনা করছি না, ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে কোনটা কত এখানে? এখানে কে কাকে ইন্ডিকেট করছে? এখানে তাহলে 2টাই হচ্ছে a, যেটা কিনা x এর কোএফিসিয়েন্ট, 7টাই মানে x² এর কোএফিসিয়েন্ট, আর x এর কোএফিসিয়েন্ট উপরে কত? 7। আর কার সঙ্গে তুলনা করছি? b এর সাথে, তাহলে 7টাই হচ্ছে b। আর এক্ষেত্রে কনস্ট্যান্ট যেটা আমার, অর্থাৎ x⁻0 কোএফিসিয়েন্ট, সেটা হচ্ছে 3, আর নিচে আছে c, তাহলে 3টাই হচ্ছে c, তাই তো? তাহলে এইভাবে আমাদের কম্পেয়ার করতে হবে জিনিসটাকে। তাহলে তুলনা করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো a ইকুয়ালস টু 2, b ইকুয়ালস টু কত? যেটা x এর কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে 7, এবং c ইকুয়ালস টু সেটা হচ্ছে 3, c ইকুয়ালস টু 3। এবার আমরা কি করব? সমীকরণটা নিরূপক বের করব। সুতরাং সমীকরণটির নিরূপক, বা যেটাকে আমরা বলি ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু, সেটাকে কি দিয়ে লেখা হয়? ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয় ডিসক্রিমিনেন্টকে। এবং তার ফর্মুলাটা কি? তার ফর্মুলা হচ্ছে b² - 4ac, b² - 4ac। এবার ভ্যালুগুলো আমরা বসাবো। তাহলে b² কত? b² হচ্ছে 7, বিটা হচ্ছে 7, তাহলে তার স্কোয়ার মাইনাস 4। এটা কত? এটা হচ্ছে 2, বসালাম। সিটা কত? সিটা হচ্ছে 3, তাও বসালাম। এবার এটাকে ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি? 7 স্কোয়ার মানে 49, 7 ইন্টু 7। আর এখানে কত? 4 দুগুনি 8, 3 8 24। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 49 থেকে 24, 49 থেকে 24 বিয়োগ করলে কত পাবো আমরা? 25 পাবো। এবং 25টা সেটা কি? পজিটিভ, নেগেটিভ নাকি জিরো? নিশ্চয়ই জিরো নয় 25টা, নিশ্চয়ই নেগেটিভ নয়, কারণ মাইনাস নেই আগে, তাহলে এটা অবশ্যই পজিটিভ সংখ্যা। এইবার আমরা যে ছকটা করে দিয়েছি, যে পজিটিভ হলে কি হয়? বাস্তব এবং সমান হয়। পজিটিভ হলে কি হয়? নিরূপকের মান যদি পজিটিভ বা ধনাত্মক বা গ্রেটার দ্যান 0 হয়, সেক্ষেত্রে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়, বাস্তব এবং অসমান হয়। তাহলে সুতরাং সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং অসমান, সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং অসমান। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে পুরো এই টাইপের, এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এটা হচ্ছে ফরম্যাটটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তো কি করে আমরা জাস্ট শূন্যস্থান পূরণের মাধ্যমে পুরো অঙ্কটা করে ফেলবো? কিছুই না, আমি এখানে কিছু কিছু জিনিস আমি জাস্ট অমিট করে দিচ্ছি। সেটা বাস্তব হবে না অসমান হবে, সেটা কি হবে সেটা এখানে লিখবো। তারপর এই পোর্শনটা প্রবলেম টু প্রবলেম, আমি আরেকবার দিয়ে দিচ্ছি লেখাটা। প্রবলেম টু প্রবলেম ভ্যারি করবে, বি এ সি যেগুলো যেগুলো চেঞ্জ হবে সেগুলো সেগুলো হবে, ঠিক আছে? বাকি সব সেম, আর এই সমীকরণটাও চেঞ্জ হবে। তাহলে এইটুকুনি যদি আমরা ঠিকঠাক করে করি, তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? এখানে যে শূন্যস্থান পূরণের মতো প্রবলেম টু প্রবলেম, ইকুয়েশন টু ইকুয়েশন যেরকম থাকবে, সেটা বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার আমরা
পেয়ে যাব। বোঝা গেল? যেরকম আমরা এই অ্যান্সারটা পেয়ে গেছি, এই অ্যান্সারটা যেমন আমরা লিখলাম ঠিক সেইভাবেই হবে। এবার চলে আসি পরবর্তী প্রবলেমে। পরবর্তী যে ইকুয়েশন দিয়েছে, সেম টাইপের প্রবলেম, জাস্ট ইকুয়েশনটা আলাদা। কি ইকুয়েশন দিয়েছে সেখানে? ইকুয়েশনটা আমাদের দিয়েছে যে 3x² - 2√6x +2 = 0। তাহলে এখানে আমরা একই ফরম্যাট ফলো করব, জাস্ট শূন্যস্থান পূরণের মতো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে ইকুয়েশনটা কত? ইকুয়েশনটা হচ্ছে 3x² - 2√6x +2। আচ্ছা, তারপরে কি দিয়েছে? 1 নম্বর সমীকরণটাকে, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম, =0। এই পুরো সমীকরণটাকে 1 নম্বর নাম দিলাম, এবং 1 নম্বর সমীকরণকে আমরা ax² + bx + c নট, যেখানে a ≠ 0 এর সঙ্গে তুলনা করলাম। তুলনা করলে কি পাচ্ছি? তাহলে সমীকরণটা কিরকম আছে? 3x² - 2√6x +2 = 0। তাহলে a কোনটা? a হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট, তাহলে 3টা হচ্ছে, এবং মাইনাস যে পুরো পোর্শনটা সেটা কিন্তু বি। আমি সবসময় বলেছি যার আগে মাইনাস থাকবে মাইনাস সহ সেটার সঙ্গে কম্পেয়ার করতে হবে, সেটাই পুরো হবে বি। যদি -2 থাকতো তাহলে -2টা হতো সি, কিন্তু এখানে +2 রয়েছে, তাই সিটা হচ্ছে 2। বোঝা গেল? আমাদের কিন্তু মাইনাস যেখানে থাকবে সেটা যদি মিস করে যায় তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। আমাদের কিন্তু উম, মানে যে নিরূপকের যে ক্যালকুলেশনটা সেটা ভুল হয়ে যাবে। সেটা ভুল হয়ে গেলে পজিটিভ নেগেটিভ না গ্রেটার দেন মানে নাকি =0 সেটা আমাদের বিচার করতে ভুল হয়ে যাবে। এবং তার করেসপন্ডিং রুটগুলো বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে না অসমান হবে, পুরো জিনিসটাই কিন্তু এক এক করে ভুল হতে থাকবে। এবং যে আমরা খাটনি করে সময়টা নষ্ট করে যে অঙ্কটা করলাম, পুরো টাইমটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই টাইমটা কিন্তু যে আমরা দিলাম সেটা একদমই ফলপ্রসূ হবে না, কারণ তার বদলে আমরা 0 পাবো যদি মাইনাসটাকে না নিই। যদি এখানে বাই চান্স মাইনাস থাকতো তাহলে এখানেও মাইনাস নিতাম, যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে মাইনাস নিতাম। ওকে, মাইনাস কিন্তু নেগলেক্ট করার কোনো জায়গা নেই। মাইনাস নেগলেক্ট করলে টিচাররা কিন্তু মাইনাসটাকে নেগলেক্ট করবে না, মাইনাস পারলে মাইনাস করেই নাম্বারটা দিত। ঠিক আছে? তাই আমাদের অবশ্যই কোথাও মাইনাস থাকলে সেটাকে অবশ্যই, যখন আমরা কম্পেয়ার করছি বিটাতে যেমন মাইনাস আছে, আমি যদি শুধু 2√6 লিখে দিই তাহলে হবে না। ঠিক আছে? এতটা বোকা কিন্তু আমরা নই, এতটা কম বয়সও আমাদের নয় যে এটুকুনি বুঝতে পারবো না যে এক্স এর আগে -2√6 আছে আর এখানে এক্স এর আগে প্লাস বি আছে, তাহলে প্লাস বিটাই হচ্ছে -2√6, বিটাই হচ্ছে মাইনাস হওয়া পুরোটা। ঠিক আছে? নিজেদের এই মাইনাসটাকে নেগলেক্ট করে নিজেদের বোকা প্রমাণ করার মতো কিন্তু কিছু নেই। এবং এই কথাটা আমি বারবার বলছি কারণ এই জিনিসগুলোকে বারবার ভুল করে। আর কিন্তু তোমরা এই ভিডিওটা বারবার দেখার পর একদমই বারবার ভুল করবে না। তাই তো? তাহলে চলো, তাহলে x² এর সহগ কত আছে? এখানে 3। x² এর সহগ কত আছে? এখানটাতে 3 আছে। আর এখানে x এর সহগ কত আছে? -2√6, -2√6। তাহলে এটাই হচ্ছে আমার কাছে 3, আর বিটাই হচ্ছে -2√6, আর সিটাই হচ্ছে 2। সিটা হচ্ছে কত? 2। ওকে, এবার এই যে মানগুলো সেগুলো নিয়ে আমরা নিরূপকের মধ্যে বসাবো। তাহলে বিটা কত? -2√6 পুরোটা স্কোয়ার, -4। এটা কত? এটা হচ্ছে 3। সিটা কত? সিটা হচ্ছে 2। এবার স্কোয়ারটা কি করে ভাঙবে? -2√6 মানে হচ্ছে মাইনাস স্কোয়ার করে প্লাসই হবে, 2 স্কোয়ার করে 4 হবে, আর √6 এর স্কোয়ার করে কত হবে? 6 হবে। সেটা পরেরটাতে না লিখে দিচ্ছি আমি আরেকবার। আর এখানে কত? 3×4 = 12, 12 ইন্টু 2 মানে 24। তাহলে কত হলো? 4 ইন্টু √6 মানে কত? √6 এর স্কোয়ার মানে হচ্ছে 6। রুট করা মানে হচ্ছে কারোর কাছ থেকে 2 টাকা নিয়ে নিলাম, আবার তাকে স্কোয়ার করা মানে 2 টাকা দিয়েও দিলাম। তাহলে কি হলো? তার কাছে 6 ছিল, 6ই থাকবে। 6 এর উপর আমি রুট করলাম মানে 2 টাকা তার কাছ থেকে নিলাম, আবার স্কোয়ার করলাম মানে 2 টাকা তাকে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? 6ই পড়ে থাকলো। -24, তাহলে এখানে 24 - 24 হচ্ছে, অর্থাৎ শূন্য হয়ে যাচ্ছে। নিরূপকের মান যেহেতু শূন্য হয়ে যাচ্ছে তাহলে বীজদ্বয় কিরকম হবে? বীজদ্বয় হয়ে যাবে বাস্তব এবং সমান। কি কি আমি বলে দিয়েছি? >0 নিরূপক যদি >0 হয় তাহলে বাস্তব প্লাস অসমান। ঠিক আছে? তারপর =0 হলে কি হবে? বাস্তব প্লাস সমান। আর লেস দ্যানে কি হলে কি হবে? লেস দ্যান অবাস্তব।
এটুকুনি বারবার মনে রাখতে হচ্ছে আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে। তাহলে সুতরাং বীজদ্বয় কিরকম হবে? বাস্তব এবং সমান। বাস্তব এবং সমান। ঠিক আছে। এখানে আমি একটা কথা বলে রাখি যে বাস্তব এবং সমান বলছি, আমরা সমীকরণের বীজদ্বয় জানি হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বাস্তব কখন হবে? যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো হবে তখন সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। ঠিক আছে। আচ্ছা, একটা কথা আমি পরে বলবো এর পরের অঙ্কগুলো করানোর সময়। এরপর আগে নেক্সট অঙ্ক চলে আসি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কিন্তু বাস্তব এবং সমান। পরের যে ইকুয়েশনটা দিয়েছে, পরের যে সমীকরণটা আমাদের এখানে দিয়েছে, সেটা কত দিয়েছে? সেটা দিয়েছে হচ্ছে 2x² - 7 + 9। তাহলে এখানেও আমরা একই জিনিস কপি পেস্ট করে দেবো, সমীকরণটা পরপর বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি এখান থেকে? এখান থেকে কি পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে ইকুয়েশনটা হচ্ছে 2x² - 7x + 9 = 0। আচ্ছা, তাহলে এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে 2। বি এর মানটা কত? -7, নট শুধু 7। একদম বারবার বলছি, যদি মাইনাস থাকে মাইনাস সহ লিখতে হবে, উইদাউট মাইনাস নাম্বার হবে মাইনাস। ঠিক আছে, সহজ কথায়। তাই একদম সহজ কথাটাকে সহজভাবে আমরা মাইনাসটা লিখে দেবো যেখানেই মাইনাস দেখবো। ঠিক আছে। আমরা তো এখানে নিশ্চয়ই মাইনাস বি এক্স লিখিনি যে মাইনাস বি সমান -7 হবে, তাই বিটা 7 হবে, +7 তা তো নয়। আমি তো প্লাস বি এক্স এর সঙ্গে কল্পনা করছি, কম্পেয়ার করছি। তাহলে -7x এর সঙ্গে যদি প্লাস বি এক্স মিলাই, আমি ধরলাম -7x এর সঙ্গে কাকে মিলাচ্ছি? প্লাস বি এক্স কে, মানে ইকুয়াল করছি, কম্পেয়ার করছি। তাহলে সেক্ষেত্রে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু তো -7 হচ্ছে, কি করে +7 হবে বল? হবে না সেটা। তো সমীকরণটির নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। বিটা কত? -7 এর স্কোয়ার -4। এটা কত? এটা হচ্ছে 2। সিটা কত? 9। তাহলে -7 এর স্কোয়ার মানে কত? 49। মাইনাস স্কোয়ার করে কিন্তু আবার -49 লিখলে হবে না। আমি কিন্তু বারবার সেই জিনিসগুলোকে মেনশন করছি যেগুলো আমরা খাতা দেখতে গিয়ে পাই, যে এই জিনিসগুলো স্টুডেন্টরা ভুল করে থাকে। -7 স্কোয়ার করে হুট করে একটা -49 লিখে দিল, ব্যাস তারপর থেকে যা ক্যালকুলেশন গুলো সবটাই ভুল হতে থাকলো, এবং পুরো সময়টাই জলে চলে গেল, যে যেটুকুনি সময় নষ্ট করলো সে। তো 49 হবে, মাইনাস স্কোয়ার করলে অলওয়েজ প্লাসই হবে। আর এখানে কত? 4 × 2 = 8, 8 নং কত? 72। 4 × 2 = 8, 8 নং 72। তার মানে এখানে নেগেটিভে চলে আসছে তো, এটা তো -23 চলে আসছে, মাইনাস কত চলে আসছে? 27 চলে আসছে। হুম, -27 চলে, 27 না তো 23 চলে আসছে, -23, ঠিকই -23 চলে আসছে, তাই তো? অর্থাৎ নেগেটিভ এসে যাচ্ছে, মাইনাস মানে ঋণাত্মক চলে আসছে। সুতরাং সমীকরণের বীজদ্বয় অবাস্তব হয়ে যাবে। অবাস্তব ও অসমান, এই কথাটা সবাই লেখে না কিন্তু আমি লিখলাম, অবাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, ব্র্যাকেট এটাও লিখে দেবো, বাস্তব হবে না। ঠিক আছে, সেটা কিরকম হবে? অবাস্তব বা কাল্পনিক বা জটিল, এই পুরো কথাটাই বাস্তব হবে না কথাটা অবশ্যই মেনশন করবে, কারণ তোমাদের বইতে কিন্তু বাস্তব হবে না বলে মেনশন করা আছে, ডাইরেক্ট অবাস্তব বলেনি, কিন্তু অবাস্তবই এটা। বা কাল্পনিক বা জটিল, যারা পুরো কথাটা যা যা লিখে দিচ্ছি সবগুলো মেনশন করতে পারবে তাদের জন্য খুবই ভালো কথা, তাদের প্রতি একটা আলাদাই ইমপ্রেশন থাকবে খাতাটার। তাহলে অবাস্তব বা কাল্পনিক বা জটিল বীজ হবে, এবং তারা অসমান। ওকে, তাহলে এই বীজগুলো আমরা পাবো। নেক্সট অঙ্ক। এবার নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এটা।
তাহলে 4 নম্বর কোয়েশ্চেনে কি দিয়েছে? 4 নম্বর কোয়েশ্চেনটা দিয়েছে হচ্ছে 2/5 x² মাইনাস 2/3 x। এটাকে যদি আমরা একইভাবে কম্পেয়ার করি, একই লেখালেখি, তাহলে কি আসছে? তাহলে 2/5 x² মাইনাস 2/3 x প্লাস 1 = 0। ঠিক আছে, আমাদের কিন্তু একদম চালাক হয়ে কাজটা করতে হবে। ইচ্ছা করে ওরা মাঝখানে মাইনাস দিয়ে দিচ্ছে যাতে স্টুডেন্টরা মাইনাসটাকে মানে ওভারলুক করে চলে যায় এবং অঙ্কটা ভুল করে ফেলে, করে নাম্বারটা কম পায়, সেই চিন্তাই কিন্তু করা হয় এক্সাম নেওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে। তাই তোমরা কিন্তু আর সেই ভুলটা, আমি কিন্তু ওই জন্য বারবার প্রত্যেকটা অঙ্কে মেনশন করছি, প্রত্যেকটা অঙ্কে ইচ্ছা করে একটা করে মাইনাস দিয়েছে যাতে করে তোমরা ভুলটা করো, মাইনাসটা না লিখতে পারো, না লেখো, ওভারলুক করে শুধুমাত্র 2/3 লিখে দিলেই গেল অঙ্কটা। ঠিক আছে, সবসময় কিন্তু এক্সামিনাররা বা কোয়েশ্চেন কর্তারা চাইবেন কি করে একটা স্টুডেন্ট ভুল করতে পারে, সেই জায়গাটাকে এমন ভাবে টুইস্ট করে দেবে যাতে ভুলটা করে, সেটাকে ওভারলুক করে যায়, তার সময়টা যাতে নষ্ট হয়, কিন্তু তোমরা যাতে নামটা কম পাও সেই ব্যাপারটা করবে। কিন্তু তোমরাও কিন্তু একদম সচেতনতার সঙ্গে কোয়েশ্চেন গুলো অ্যাটেম্প্ট করবে, যেখানে মাইনাস আছে সেখানে অবশ্যই মাইনাস লিখবে, যেখানে যেরকম ভাবে ক্যালকুলেশন করার দরকার সেরকম ভাবেই ক্যালকুলেশন করবে, এবং তার জন্য অবশ্যই অবশ্যই করে এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই মেনশন করতে মানে দেখে যেতে হবে, ফলো করতে হবে খাতায় লিখে, এবং না দেখে প্র্যাকটিস করে যেতে হবে। এই কথাগুলো বারবার করে কিন্তু বারবার কেউ বলবে না, বিকজ নর্মালি একটা করে অঙ্ক করে রাফলি করে চলে যাবে, কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা করছি না। তাতে টাইম বেশি লাগুক কোনো ক্ষতি নেই, কিন্তু সেই যে টাইমটা লাগবে সেটাই পরীক্ষার সময় আমাদের টাইমটাকে বাঁচাবে। ঠিক আছে, তাই শেখার সময় টাইম দিয়ে শিখতে হবে যাতে করে আমরা পরে স্পিডে কাজটা করতে পারি। শেখার সময় স্পিডে যা তা করে রাফলি ক্যালকুলেশন করে শেখা হবে, তারপরে কি সেরকম ভাবে লিখবো, নাম্বার পাবো না। ওইভাবে রাফ করার জন্য কিন্তু পরীক্ষার খাতাটা নয় একদমই। এবং আমার ক্লাসে যারা যারা থাকবে, যারা ক্লাস ফলো করবে মন দিয়ে, তারা রাফ করাটা শিখবে না। তারা শুধুমাত্র রাফলি শুধু 1 2 3 4 লিখে এসে যোগ বিয়োগ করে দিয়ে অঙ্ক হয়ে গেল, ওইরকম লেখা তাদের লেখা হবে না। তাদের খাতার মানটাই আলাদা লেভেলে থাকবে, আলাদা স্ট্যান্ডার্ডে থাকবে। যে খাতাটা একটা টিচারের দৃষ্টি আকর্ষণ করবে, তার প্রতি ইমপ্রেশন জাগাবে, এবং তার প্রথম থেকে লেখা এমনই থাকবে যাতে করে পরে যদি একটা ভুল করে হুট করে চোখের আন্দাজে একটা সিলি মিস্টেক করেও ফেলে, টিচার সেখানে বাধ্য হবে যে না, এই ছেলেটার খাতা বা মেয়েটার খাতাটা তো প্রথম থেকে এতটা সুন্দর, সে ইচ্ছা করে এই ভুল করতেই পারে না, সে সিলি মিস্টেক করে ফেলেছে, তিনি কিন্তু এই ভুলটাকে মার্সি করার জন্য ভাববেন। ঠিক আছে, তাই সেই রকমই লেখা তোমরা শিখবে। তার জন্য এই ক্লাসগুলো নিয়মিত কিন্তু ফলো করে যেতে হবে, এবং অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে শেয়ার করতে হবে যাতে তারা এতটা কনসেপচুয়াল কম্প্যাক্ট ওয়েতে ক্লাস তারাও ফলো করতে পারে, তারাও শিখতে পারে, তারাও এতটা কম্প্যাক্ট ওয়েতে লিখতে পারে, এবং সুন্দর করে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে পরীক্ষার খাতায়। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম, a = b = c কত হবে? এটা কত? এটা হচ্ছে 2/5, বিটা হচ্ছে -2/3, নট শুধু 3/3, -2/3, আর এটা হচ্ছে 1। তাহলে সমীকরণটি নিরূপক সেটা কত? সেটা d এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো। ভ্যালুগুলো বসালে কি পাচ্ছি? b মানে হচ্ছে -2/3 এর হোল স্কোয়ার -4, এটা কত? 2/5, সিটা কত? 1, তার মানে কত? -2 এর এটা মানে হচ্ছে মাইনাস স্কোয়ার মানে প্লাস 2² বাই 3² তোমাদের বোঝার জন্য একদম ভেঙে ভেঙে লিখছি, হোল স্কোয়ারটা 2 এর উপরেও আসবে, 3 এর উপরেও আসবে, মাইনাস 4 × 2 = 8/5, আর একের সঙ্গে গুণ করলে তো এটাই হবে। তাহলে 4/9, 2² মানে 4, 3² মানে 9, -8/5। এবার যদি আমরা লসাগু করি তাহলে কত আসবে? 5 নং 45 হবে। এলসিএম কত? 5 নং 45। আর তাহলে এটাকে 5 দিয়ে গুণ হবে, এটাকে 9 দিয়ে গুণ হবে, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, আর এটাকে 9 দিয়ে গুণ করলে কত? 8 নং 72। তাহলে মাইনাসটা বড় সংখ্যার আগে আছে, তাহলে মাইনাসে চলে আসবে, -52/45 মতো আসছে, -52/45, এবং সেটা অবভিয়াসলি মাইনাসে এসছে, তার মানে ঋণাত্মক এসছে। তাহলে এক্ষেত্রেও সমীকরণের বীজদ্বয় কাল্পনিক হবে, অবাস্তব হবে, বা জটিল বীজ হবে, এবং তারা অবশ্যই অসমান হবে কারণ তারা অনুবন্ধী যুগ্মে অবস্থান করবে। ঠিক আছে, একটা কথা আমি মেনশন করে দিই তোমাদের খাতার লেখার মানটাকে আরো যাতে বাড়ানো যায়, সমীকরণটির বীজদ্বয় বাস্তব হবে না।
তাহলে বীজদ্বয় কিরকম হবে? বীজদ্বয় অবাস্তব বা কাল্পনিক বা জটিল বীজ হবে। ঠিক আছে, অর্থাৎ ইমাজিনারি, যারা ইংলিশ টার্মিনোলজি গুলো একটু ফলো করতে চাইবে তাদের জন্য লিখে দিচ্ছি, ইমাজিনারি অর কমপ্লেক্স রুট, এবং তারা অসমান হবে, তারা আনইকুয়াল বা ডিস্টিংক্ট রুট হবে, অসমান বা ডিস্টিংক্ট হবে, যেহেতু যেহেতু বীজগুলি অনুবন্ধী যুগ্মে থাকবে, কনজুগেট পেয়ারে থাকবে। ঠিক আছে, তাহলে অবাস্তব বীজের ক্ষেত্রে আমরা এতগুলো কথা এখানে বলতে পারি, বা কাল্পনিক বা জটিল বীজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কথাগুলো বলা যাবে। যেখানে ইমাজিনারি বা কমপ্লেক্স রুট আসবে, সে তারা অবশ্যই অসমান হবে। কেন অসমান হবে সেটাও বলে দিলাম, কারণ অনুবন্ধী যুগ্ম বা কনজুগেট পেয়ারে তারা অবস্থান করবে, তাই একটা যদি প্লাসে থাকে এ প্লাস আইবি তে, আর একটা হবে এ মাইনাস আইবি, তাই যেটা আমরা প্রথম থিওরিতে বলে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলো ছিল হচ্ছে প্রথমের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো। ঠিক আছে, 1.5 এর একদম একের যে অঙ্কগুলো ছিল সেগুলো এরকম ভাবে চারটে ইকুয়েশন দিয়ে তাদের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করতে বলেছিল, অর্থাৎ নিরূপকের মানটা পজিটিভ, নেগেটিভ না জিরো হবে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে কোন এক বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, এবং সেখানে আরো অনেক বেশি ইনফরমেটিভ, আরো অনেক বেশি কনসেপচুয়াল জিনিসপত্র শিখবো, জানবো, তার প্রবলেম যা আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে তারাও এতটা কনসেপচুয়াল কম্প্যাক্ট ওয়েতে লেখা ভিডিও সম্পূর্ণরূপে তারা শিখতে পারে, তারাও কনসেপচুয়ালি তোমাদের মতো স্ট্রং হতে পারে, এবং পরীক্ষায় তারাও যাতে ভালো নম্বরের দিকে এগিয়ে যেতে পারে। অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটি কিন্তু বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যে কোনো ভিডিও তোমরা আপলোড করলেই প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং তোমরা সেটা দেখে তার কনসেপ্টটা সংগ্রহ করতে পারো, তার প্রবলেমগুলো নিজেরা করে নিতে পারো, এবং সেগুলো খুব শীঘ্রই প্র্যাকটিস করে নিতে পারো। আর তাছাড়া আরো একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমরা ক্লাস 10 এর মাধ্যমিক এবং ভৌত বিজ্ঞান, ক্লাস 10 এর মাধ্যমিক 2027, ঠিক আছে, তোমাদের আপকামিং যে মাধ্যমিক 2027-এর জন্য অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের আমরা ব্যাচ কোর্স শুরু করছি এবং শুরু করেছি। সেখানে যারা যারা ভর্তি হতে চাও, যারা যারা জয়েন হতে চাও, তারা অবশ্যই কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা পিং করবে যে আমরা ক্লাস 10-এর অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের জন্য জয়েন করতে চাই। তারা কিন্তু অবশ্যই আমাকে পিং করবে, এবং খুব শীঘ্রই তোমরা জয়েন করে যাও। এখানে কিন্তু শুধুমাত্র ওই গদে ধরা শেখানো হবে না, প্রত্যেকটা জিনিস কিন্তু কোনো রকম রাফলি করানো হবে না, কম্প্যাক্ট ওয়েতে সুন্দর করে গুছিয়ে লিখিয়ে কনসেপচুয়ালি অনেক অনেক বেশি তোমরা স্ট্রং হবে, অনেক বেশি সমৃদ্ধ হবে। এবং ক্লাস 11-এ উঠে যারা তোমরা সায়েন্স নেবে, অনেকেই সায়েন্স নেবে, তাদের ক্ষেত্রে একটা পুকুর থেকে সাগরে গিয়ে পড়ছে এরকম একটা যেন ফিলিংস না আসে, তারা যাতে জিনিসগুলোকে খুব সহজেই তারা আয়ত্ত করতে পারো, হ্যাবিচুয়েট হতে পারো, তার ভিত্তিপ্রস্তর কিন্তু এখন থেকেই আমরা প্রতিষ্ঠিত করে দেব। সেভাবেই তোমাদের ক্লাস করানো হবে, শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়। তার বইয়ের জিনিসটাকেই রিলেটেডলি আরো কিছু কি কি জানা যায়, কি কি বলা যায়, কি কি শেখানো যায়, সমস্তটা কিন্তু শিখিয়ে তোমাদের অনেক বেশি সমৃদ্ধ করা হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো বছরের শেষে সাজেস্টিভ ভিডিও দিয়ে তোমাদের পড়ানো হবে না, বরং প্রত্যেকটা জিনিস প্রথম থেকে এতটাই স্ট্রংলি তৈরি করানো হবে, এতটাই স্ট্রংলি প্রিপেয়ার করানো হবে, যাতে করে প্রত্যেকটা জিনিস তোমাদের এতটাই আয়ত্তে চলে আসে যে কোনো রকম কোথায় সাজেশন দিচ্ছে, কোথায় কি দিচ্ছে, কোথায় ম্যারাথন হচ্ছে, সেই সমস্ত নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা যদি চাও আমিও বানাবো, আমিও করব ম্যারাথনের ক্লাস কিংবা সাজেশনের ক্লাস, কিন্তু আমি কখনোই চাইবো না সেটা তোমরা দেখো, সেটা তোমরা দেখো, সেটা কিন্তু আমি কখনো চাইবো না। কারণ
ইনফ্যাক্ট তোমাদের দেখতে হবেও না, সারা বছর এমনভাবেই তোমাদের ক্লাসটা করানো হবে। সমস্ত রকম কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার থাকবে। এতটাই তোমরা কনসেপ্ট বেসড তোমরা পড়াশোনা করবে, ঠিক আছে? এবং তোমাদের লেখার ধরন, খাতায় এক্সপ্রেস করার ধরন, খাতায় রিপ্রেজেন্ট করার ধরন এমনভাবেই তোমাদের শেখানো হবে, যেটা কিন্তু অন্যদের থেকে অনেক অনেক বেশি আলাদা হবে। স্যারদের অনেক অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করবে, তোমাদের নাম্বার দেওয়ার প্রতি স্যারেরা অনেক বেশি হাত খোলা হবে, ঠিক আছে? এমন ভাবেই ক্লাসটা করানো হবে। এবং এত কিছু, এত সমস্ত কিছুর জন্য ফিস রাখা হয়েছে জাস্ট অনলি 21 রুপিস। 21 মানে 21 টাকা। তোমাদের কল্পনারও বাইরে, যতটা এতটাও যে কম হতে পারে, এটাও যে রাখা যেতে পারে একটা কোর্স ফি, সেটা কিন্তু আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট 21 ঠিক আছে? 2000 নয়, 200 নয়, 21 টাকা। যেটা কিন্তু তোমাদের সবার কথা মাথায় রেখে, সবার জন্য ভেবে, সবাই যাতে খুব কম খরচে সমস্ত ইনফরমেশন, সমস্ত কনসেপ্ট, সমস্ত লেখা, সমস্ত নোট, সমস্ত কিছু ভিডিও, যা কিছু প্র্যাকটিস সেট এবং সমস্ত পিডিএফস, সব কিছু তোমরা হাতের মুঠোয় পেয়ে যাও। এবং সবার সেইগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করে অনেক অনেক বেশি পরীক্ষায় সাফল্য লাভ করতে পারো। এবং প্রত্যেকটা অন্তত আমার এই দুটো সাবজেক্টে, ভৌতবিজ্ঞান এবং অঙ্কে 100তে 100 পেতে পারো, সেই রকম ভাবেই তোমরা প্রিপারেশন করানো হবে। এবং সেই জিনিসগুলো যাতে খুব সহজেই তোমরা পেতে পারো, তাই এতটা কম ফিস রাখা হয়েছে, ঠিক আছে? এবং এটা তোমরা অবশ্যই, তাই জন্য বলছি, আমাকে এই 8240849647 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আজই জয়েন করে যাও তোমাদের ক্লাস 10 আপকামিং মাধ্যমিক 2027-এর জন্য অঙ্ক এবং ভৌতবিজ্ঞানের যে ক্লাস রয়েছে সেখানে, ঠিক আছে? তাহলে, এবং বাকি যে দায়িত্বটা অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে তোমাদের ভালো নাম্বার পাওয়ানোর, ফুল সাকসেস পাওয়ানোর জন্য, 100টাতে 100 পাওয়ানোর জন্য, সেই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। অবশ্যই আমি যেভাবে বলবো সেভাবে খাটতে হবে, শুধু আমি খাটলেই সেটা সম্ভব হবে না, ঠিক আছে? তাই তোমরা আজই জয়েন করো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো একটা, তাহলেই কিন্তু হয়ে যাবে। জাস্ট এইটুকুনি লেখো, ক্লাস 10-এর অঙ্ক ভৌতবিজ্ঞানের জন্য জয়েন করতে চাও, ব্যাস, আর কিচ্ছু নয়। এটাই হোয়াটসঅ্যাপ করো, তাহলেই হবে, ঠিক আছে? তাহলে আজকে আর বেশি কথা বলছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট আলোচনায়, নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে, যেখানে আরো বেশি আমরা কনসেপচুয়ালি, আরো বেশি প্র্যাকটিক্যালি, অনেক বেশি কম্প্যাক্ট হইতে জিনিসগুলো আরো শিখবো, জানবো এবং প্রিপেয়ার হব পরীক্ষার সাফল্য লাভ করার জন্য, ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাক, ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।